এই ধরনের শিক্ষককে কি করা উচিত ভিডিওটা দেখার পরে আপনারাই মন্তব্য করবেন আর শেয়ার করে একটু ছড়ায় দিবেন যাতে মানুষ সচেতন হয়। সবার এই ঘটনাগুলো জানা দরকার। আগে আমরা একটা বোনের কথা শুনে আসি, শোনেন। শুনে আমাকে বলে যে ও তোরা কামড়াকামড়ি করিস। তিনি আমাকে এসে বলে আমি যদি 20 বছর পরে তোমাকে টাইট জিন্স আর টপসে দেখি আমি তো তোমাকে চিনতেই পারবো না। একজন শিক্ষক ছাত্রীদের ভিডিও করে, দুষ্টামির ভিডিও, বন্ধু বান্ধব কথা বলে তাদের ভিডিও করে, সেই ভিডিও কইরা সেই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে যে এই ভিডিও তোমার মায়ের কাছে পাঠাবো, তুমি যে ওই ছেলের সাথে কথা বলেছো, তুমি যে ওই ছেলের সাথে প্রেম করো, এই ধরনের কথা বলে তাকে ব্ল্যাকমেইল করে। কি উদ্দেশ্যে করে সেটাও বলতেছি, আর এগুলো নিয়ে কাদের কাদের মুখ বন্ধ সেটাও আপনাদেরকে বলছি। আমি অনেকগুলো মেয়ের কথা আপনাদেরকে শোনাবো। এখন প্রশ্ন হলো, যেই শিক্ষক বাবার মতো, যেই শিক্ষকদের বিশ্বাস করে ছাত্রছাত্রীর গার্জিয়ানেরা তাদের ছেলে মেয়েকে নিরাপদ মনে করে বিদ্যালয়ে রেখে আসে, সেই শিক্ষকেরা যদি ছাত্রীদের সাথে, মেয়ের মতো ছাত্রীদের সাথে এই ধরনের ব্ল্যাকমেইলিং আচরণ করে, সেইটা কতটা গ্রহণযোগ্য আপনারা চিন্তা করেন। আপনার মেয়ে, আপনার বোন, আমার বোন নিরাপদ কিনা এদের হাত থেকে। আরো কি ঘটনা ঘটেছে আরেকটা বোনের কথা শোনেন। উনি এটা ভিডিও করে বলে প্রিন্সিপালের কাছে দিবে, গোপনে উনি প্রকাশ্যে করে আমাদের থ্রেট দেয় যে এটা মা বাবার কাছে দিব। বুঝতে পেরেছেন? মানে ছাত্রীদের ব্ল্যাকমেইল করার এটা হচ্ছে কৌশল। তারা দুষ্টামি করতেছে, সেই ভিডিও মানে করতেছে কইরা ওই যে প্রিন্সিপালকে দিবে, বাসায় পাঠাবে। এটা এক ধরনের ব্ল্যাকমেইল। মানে তার মধ্যে যে একটা খারাপ উদ্দেশ্য আছে এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। এই ঘটনা কোথায় ঘটেছে সেটা আপনাদেরকে একটু বলে নেই, তারপরে আরো কিছু কথা ছাত্রীরা কি বলেছে সেটা আপনাদেরকে শোনাবো। ঢাবির ইউনিল্যাব স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটেছে। সেখানকার এক শিক্ষক বরুণ কুমার ছাত্রীদের সাথে দীর্ঘদিন থেকে এই আচরণটা করে আসতেছে। অসহ্য হয়ে মিডিয়ার সামনে ছাত্রীরা এইটা বলতে বাধ্য হয়েছে। এই ব্ল্যাকমেইল যে প্রক্রিয়া কতদিন আগে থেকে চলতেছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। উনি কিন্তু ওই কলেজের বা ওই স্কুলের সিনিয়র একজন শিক্ষক, সেই শিক্ষক এই কাজগুলো করতেছে। এর আগে কতজনকে ফাঁদে ফালাতে পেরেছে সেটার মানে বিষয়টা সামনে যেহেতু আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা জানি না, আসলে আপনাদেরকে সেটাও জানাবো। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা যদি এই স্কুল অ্যান্ড কলেজে না হইয়া কোনো মাদ্রাসায় হতো তখন কি হতো? এই সোশ্যাল মিডিয়া কাঁপায় দিত যে হুজুরেরা এইরকম, হুজুরেরা এইটাই করে, হুজুরেরা সেইটাই করে। ভাই, মাদ্রাসায় হয় না সেটা বলছি না, আপনি পার্সেন্টেজ হিসাবে, আপনি নিরপেক্ষ হিসাবে যদি দেখেন তাহলে মাদ্রাসার চেয়ে জেনারেল লাইনে এই ধরনের বেশি ঘটনা ঘটে। আমি আবারও বলছি যে মাদ্রাসায় হয় না সেটা বলছি না। দেখেন, কিছুদিন আগে একজন ইমামের একটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া পাড়া তোলপাড় হয়ে গেল। কি করেছে? এক মসজিদের ইমাম একটা মেয়েকে ধর্ষণ করেছে, মেয়েটা অন্তঃসত্ত্বা। এরপরে তাকে গ্রেপ্তার করা হলো, আদালতে প্রেরণ করা হলো, জেলে প্রেরণ করা হলো। তারপরে তাদের ডিএনএ টেস্ট করা হলো। ডিএনএ টেস্টে কি দেখা গেল? ওই মেয়ের যে সর্বনাশ করেছে সেইটা তার নিজের আপন ভাই করেছে। দোষ চাপিয়েছে ইমামের উপরে, এখন ইমাম নির্দোষ। আমরা এই যে একটা স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে যে চিল্লাচিল্লি করি, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে, সব জায়গায় যে চিল্লাচিল্লি করি, মানে একটা তদন্ত হওয়ার আগেই আরেকটা ঘটনা আপনারা দেখেছেন যে 11 বছরের একটা মেয়ে অন্তঃসত্ত্বা, সেটারও দোষ চাপানো হয়েছে এক হুজুরের উপরে, মাদ্রাসার হুজুরের উপরে। জানি না সেটা সত্য হবে কিনা, সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। ওই হুজুর ফেসবুকে এসে লাইভ করে জানিয়েছে, ডিএনএ টেস্ট করার জন্য অনুরোধ করেছে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ টেস্টে কি আসবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন এগুলো ঘটনা মাদ্রাসায় যখন ঘটে তখন কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে যায়, কিন্তু যখন জেনারেল লাইনে ঘটে তখন কিন্তু ওইভাবে তোলপাড় সৃষ্টি হয় না। শাহবাগে এসে একদল এসে আন্দোলন করে না, মিডিয়ার সামনে একদল বলে না যে এই ঘটনাগুলো একবারে মানবতা বিরোধী, নারী নির্যাতন, এগুলো কিন্তু বলে না। এগুলোর কিছু কারণ আছে, কারণ এই ধর্ম নিয়ে কিছু চুলকানি আছে, অনেকের ভিতরে চুলকানি আছে।
যারা একটা বিষয় নিয়ে কথা বলে কিন্তু একই ধরনের বিষয় যখন অন্য জায়গায় ঘটে তখন কিন্তু তারা সেই কথাগুলো বলে না। এই চুলকানিগুলো কিন্তু তাদের ভিতরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শিক্ষক যে এই ঘটনা ঘটিয়েছে এর বিচার কি হবে? বিচার কি হবে, বিচারের অপেক্ষায় আমাদের থাকতে হবে। কারণ অনেক ইয়াগুলো দেখেন যে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের আলোচনা হয়, বিভিন্ন ইস্যু আমাদের সামনে আসে। আরেকটা বিষয় দেখেন, রফিকুল ইসলাম মাদানি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। আমি এক নেত্রীকে দেখলাম, তিনি মানে একবারে বলতেছে ওই ডের ব্যাটারি হুজুর তিনি কেন হচ্ছে দুইটা বিয়ে করলেন, মানে চিৎকার করে বলছে দুইটা বিয়ে করা মনে হচ্ছে মহা অপরাধ, অপরাধ করে ফেলেছে উনি ডের ব্যাটারি হুজুর। ভাই আপনার চেহারাটা একটু আয়নায় দেখেন, আপনার চেহারাটা একটু উপর থেকে নিচ পর্যন্ত আয়নায় দেখেন, তাহলে তাকে ডেয়ার ব্যাটারি বলার আগে আপনি কয় ব্যাটারি এটা ক্লিয়ার হয়ে যাবেন। কারো বডি ফেস বা তার কাঠামো নিয়ে যখন আপনি আলোচনা করবেন বা টিটকারি করবেন তখন নিজেরটা একটু আয়নার সামনে দেখেন। নিজেকে তো মহা সুন্দরী আবার মহানায়ক মনে করেন, যে নিজেরটা একটু দেখেন। এই দ্বিতীয় বিয়ে করা কি অপরাধ? আবার এই যে আবু তোহা আদনান তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, এইটা নিয়েও তোলপাড়। ভাই বিয়ে করেছে ডিভোর্স দিয়েছে এগুলো আইনের ব্যাপার, আইনের মাধ্যমে করেছে। তারা তো ওই যে কোনো নেতার কাছে গিয়ে শুয়ে থাকা পদ পদবি নিয়ে আসে না, তাই না? আবার কেউ বিএনপিকে মনে করেন না, বিএনপির সময় এই ধরনের কোনো রিপোর্ট আমাদের সামনে আসে নাই যে একটা নেতার কাছে শুয়ে থেকে পদ পদবি কেউ নিয়েছে। আওয়ামী লীগের সময়ের বলতেছি। তো ওই নেতার কাছে যায় শুয়ে থেকে পদ পদবি নেওয়া ভালো, নাকি ওই যে বছরের পর বছর যুগের পর যুগ বিয়ে না কইরা মানে দলের জন্য জীবন যৌবন দেওয়া সেইটা ভালো? আপনারা আমি এটা তার ব্যক্তি স্বাধীনতা, তিনি বিয়ে করবেন কিনা, তিনি রাজনীতি করবেন কিনা, ব্যক্তি স্বাধীনতা। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে কোনটা ভালো, ওই দ্বিতীয় বিয়ে করা নাকি বিয়ে ছাড়া ওই হ্যানি ট্র্যাপে পড়া। রফিকুল ইসলাম মাদানি তো ওই যে কারো কাছে গিয়ে শুয়ে থাকা হ্যানি ট্র্যাপে পড়ে নাই। ওই সাংবাদিক ইলিয়াস বলছে না যে অনেকের ভিডিও আছে, আওয়ামী লীগের নেতাদেরও সময় আমরা দেখেছি ভিডিও আছে। তো রফিকুল ইসলাম মাদানি তো সেই ফাঁদে পা দেয় নাই বা সেই কাজগুলো তো করে নাই। তিনি বাংলাদেশের আইন ইসলামিক শরিয়া মোতাবেক তিনি কাজ করেছেন, বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে তার ইচ্ছা হয়েছে করেছে, সে যদি ইনসাফ করতে পারে করবে। তো আপনাদের চুলকানি কেন ভাই? এগুলো নিয়ে তো একবার তোলপাড় করেন। এই যে পিতার মতো শিক্ষক, বাবার মতো শিক্ষক, তারা যখন ছাত্রীদেরকে নিয়ে মানে ওই আজে বাজে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আচরণ করে তখন আপনারা কই থাকেন? তখন তো আর চিল্লাচিল্লি করেন না। শাহবাগে আইসা অর্ধেক খুইলা তো তখন আর চিল্লান না। আসলে দেখেন, আপনাদের একটা কথা বলি, আমি কালের কণ্ঠ ফেসবুক পেজের একটু প্রশংসা করি। ইদানিং আমি দেখতেছি, ইদানিং মানে অনেক আগে থেকেই, যে কালের কণ্ঠে যে সাংবাদিকগুলো আছে এরা নির্ভয়ে একদম সত্য কথাগুলো তুলে ধরতেছে। আমার কাছে যেটা আসছে, আমি কিন্তু দালালি করতেছি না, আপনারা কালের কণ্ঠ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং কালের কণ্ঠ পত্রিকা পড়বেন, ইউটিউব চ্যানেল দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে অন্যান্য মিডিয়া, সকল মিডিয়াই করার চেষ্টা করে, কিছুটা বাধ্যবাধকতা থাকে। যেমন এই যে নিউজ 24 এর যে চেয়ারম্যান তিনি কিন্তু আজাদ স্যার, তিনি কিন্তু বলেছেন যে অনেক ক্ষেত্রে আমার কারণেই সত্য নিউজ প্রকাশ হয় না, তিনি কিন্তু বলেছেন, মানে তার উপর একটা চাপ থাকে। এইভাবে অনেক চাপে অনেক মিডিয়া কিন্তু সত্য কথা তুলে ধরে না। কালের কণ্ঠের মধ্যে আমি ব্যতিক্রম কিছু জিনিস দেখেছি, তারা সত্য কথাগুলো ব্যাপকভাবে তুলে ধরে। আপনারা কালের কণ্ঠ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রাখেন, ফলো দিয়ে রাখেন, তাহলে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তারা এই সত্য কথাগুলো তুলে ধরে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ধরনের শিক্ষক হয়তো একটা স্কুল থেকে আমরা জানতে পেরেছি, আরো অনেক স্কুলে এই ধরনের ঘটনা ঘটে, লজ্জায় ছাত্রীরা বলতে পারে না। এদের কি করা উচিত, আইনগত কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।